ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে জমজমাট। আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু বছর খানেক আগে থেকে একেবারে শাসক বিরোধী দুপক্ষ তারা সকলেই কিন্তু উদ্গ্রীব হয়ে উঠেছে। ভুয়ো ভোটার সরাতে হবে, আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আজ থেকে পথে নামবে। যদিও খুব উল্লেখযোগ্যভাবে দিনের শুরুতেই আপনাদের দেখাবো যে রাজ্য নির্বাচন দপ্তর তারা কিন্তু ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করে দিয়েছে কি হতে চলেছে তাদের পদক্ষেপ। এদিকে ইতিমধ্যেই কিন্তু সংবিধান মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এই ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী অন্যান্য বিধায়কদের নিয়ে যেমন একদিকে রাজ্য নির্বাচন দপ্তরের অফিসে চলে গিয়েছেন, অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি ইতিমধ্যেই চিঠিও দিয়েছেন। আলোচনা করবো এই সব নিয়ে। যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা ভট্টাচার্য এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ফেরহাদ হাকিম আজকে নিজে পথে নামছেন তিনি। তৃণমূল কংগ্রেস আজকে পথে নামবে, বাড়ি বাড়ি যাবে, ভোটার তালিকা খতিয়ে দেখবেন। কারা যথাযথ ভোটার খতিয়ে দেখার দায়িত্ব নিল তৃণমূল কংগ্রেস, দেখুন। নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই, যে ভোটার চলে গেছে, যে ভোটার ভুয়ো, এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভুয়ো ভোটার সংক্রান্ত বিবাদের মধ্যে এই ভোটার তালিকার সংশোধন নিয়ে পোস্ট এলো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। ভোটার তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি যদি থাকে তাহলে তা আগে জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। তালিকা সংশোধনের কাজে যুক্ত আধিকারিকদের আগে জানাতে হবে বুথ স্তরের আধিকারিক কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মতো আধিকারিকদের আগে জানাতে হবে এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে যদি কোনো দাবি থাকে, যদি কোনো আপত্তি থাকে। এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাজ্য নির্বাচন কমিশন পোস্ট করলো। আমি এই জায়গায় একবার আলোচনায় আসবো, সলিলদাকে দিয়ে শুরু করবো। সলিলদা, একেবারে দেখুন রাজ্য নির্বাচন কমিশন তারা কিন্তু পদ্ধতির কথা জানিয়েছে, কাকে কাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকতে পারে, নাম সংযোজন হতে পারে, নাম বাদ যেতে পারে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কেন দায়িত্ব নেবে? একটা সংবিধানের নির্দিষ্ট একটা সাংবিধানিক সংস্থা রয়েছে, তার কাছে অ্যাপ্রোচ করতে হবে। পথ দেখিয়ে দিল নির্বাচন কমিশন। দেখো, আমি এই কথাটার উত্তরটা আমি দিচ্ছি। ভুয়ো ভোটার যেটা, এই টেকনোলজিটা কিন্তু জানতে হবে তোমাকে। এই ভুয়ো ভোটারটা কিভাবে হয় দেখো, ফর্ম 16 ইসিআইয়ের একটা ফর্ম 16 আছে। যদি কেউ ভোটার হতে থাকে সে ভোটার দিয়ে ফর্ম 6 সেটাকে ফিল আপ করে জমা দিতে হয় বিডিওর কাছে। বিডিও সেটা পাঠিয়ে দেয় গ্রাম পঞ্চায়েতের কাছে, জিপির কাছে পাঠিয়ে দেয়, মানে পঞ্চায়েতে পাঠিয়ে দেয় ফর ভেরিফিকেশান। ওখানে কি করে বুথ লেভেল অফিসার হয়। বুথ লেভেল অফিসার কারা হয় জানো? আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি এরা, অথবা গ্রুপ ডির কিছু কর্মচারী, এদের দিয়ে কি ভেরিফিকেশনটা হয়। এবং তখন ন্যাচারালি তুমি বুঝতে পারছো পঞ্চায়েত সদস্যরা সবাই এদের সাহায্য করে। এবং এই যে পরশুদিনের যে মিটিংয়ে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এটা একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ, এবং যাতে করে ইনক্লুশনটা হয় এবং এক্সক্লুশন অলরেডি যেগুলো হয়ে গেছে সেটা এক্সক্লুডেড না হয়। এটা হচ্ছে আসল কারণ। এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা পাঠিয়েছে যথার্থ পাঠিয়েছে। উনি তো নাম ধরে ধরে 2-3টে বললেন, তো কেন কেস করছে না? একটা কমপ্লেনে কেস করলেই জানা যাবে। একটা টিম পাঠাবে হরিয়ানাতে, আর এখানকার জানবে যে কে ফেক আর কে আসল। সেটা কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সেটা কিন্তু নয়। আসল বোন অফ কন্টেনশন হচ্ছে যে আরো যত মানে ইনফ্লাক্স অফ ফেক ভোটার্স যত ভোটার লিস্টে বাড়বে ততই কিন্তু সুবিধে শাসক দলের। এটা কিন্তু বিরোধী দলের যে স্কোপটা আছে সেটা খুব সীমিত। এবং শাসক দলের আধিকারিকরা এর মধ্যে যদি ইনভলভ না থাকে, এর মধ্যে যদি তাদের যদি পার্টিসিপেশন না থাকে, তাহলে এরকম ভাবে ভুতুড়ে ভোটার হতে পারে। আমি সলিলদা এই জায়গায় একটু বিরত করি, আপনাদের একবার দেখাই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বহিরাগতদের স্বাগত জানাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে বহিরাগতদের এই ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দিচ্ছে বিজেপি একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে। একটাই এপিক নাম্বার যেখানে 2টো করে নাম থাকছে, মানে যখন পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবেন হরিয়ানা বা গুজরাট বা
পাঞ্জাব সেখানকার মানুষের নাম্বার, তারা কিন্তু আসলে ভোটটা কিন্তু তাদের হয়ে পড়বে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ। যদিও বিজেপি পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গাদের নাম ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস, আগে তারা সেটাকে তালিকা থেকে বাদ দিক। শুভেন্দু অধিকারীর অভিযোগ দেখুন একবার। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। আমরা বলছি ফেব্রিকেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড। উত্তরে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস, রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে। মণিশঙ্করদা নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, একেবারে সলিলদা যে কথা বলছেন যে একটা কেস করলেই কিন্তু একেবারে দুধ জল পুরোটা পরিষ্কার হয়ে যাবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে নিয়ম মেনে কেন এগোচ্ছে না শাসক দল? আজকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা পথে পথে যাবেন, আপনারা আমার বাড়িতে যাবেন, সেই তথ্যটা তারা ট্যালি করবেন কার সঙ্গে, সেটা ভ্যালিড কিনা, ঠিকঠাক কিনা, সেটা মেলাবেন কার সঙ্গে? টেকনিক্যালিটিসে কোথাও গাফিলতি থেকে যাচ্ছে না? না, সলিলদার সঙ্গে আমি একটা ডিফার করছি, ওইগুলো আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি যে মানে ভেরিফিকেশন করে সেটাই ফাইনালি পাঠায়, সেটা ঠিক নয়। ইলেকশনে যারা ভোটার লিস্টে নাম তুলতে চায় তাদেরকে আবেদন করতে হয়, তাদের ফর্মে আবেদন করতে হয় 26-এ, তারপরে কিন্তু ডিএম অফিসে গিয়ে কিন্তু তার ভেরিফিকেশনটা হয়, ডিএম অফিসে যেতে হয়। ফলে পার ক্যান্ডিডেট যারা ভোটার লিস্টে ইনক্লুড হতে চায় প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। কোয়েশ্চেনটা আসছে যে এইসব কিছুর ধারে কাছে ভেরিফিকেশনে না গিয়ে কোনো রাজনৈতিক দল বাঞ্চ অফ ভোটার লিস্ট দিয়ে কি ভোটার লিস্টে ইনক্লুশন করছে, সেটা তো একদমই সম্ভব না। এবারে বাড়ি গেলেই বুঝতে পারবে। না ওটা না, এবারে ডিলিশন বা ইনক্লুশনটা আমি বলছি যে ধরুন হাজার হাজার ভোটারকে আপনি ভুয়ো ভোটারকে আপনি ইনক্লুড করছেন কোন একটা লিস্টে, কিন্তু নিয়মটা হচ্ছে পার ক্যান্ডিডেট নিজে অ্যাপ্লিকেশন করে তারপর তার ভেরিফিকেশন ডিএম অফিসে হবে। তাহলে একসঙ্গে যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে আমি হাজার হাজার ভুয়ো ভোটারকে ইনক্লুশন করে দেবো, তাহলে ইলেকশন কমিশনের থাকার দরকার কি? আমার কথা হচ্ছে যে যদি মনে হয় যে একটা রাজনৈতিক দল বা কোনো রাজ্যের শাসক দল, আমি ধরেই নিলাম দেখুন এখন তো পলিটিক্যাল মেন্টালিটি সবাই তো পলিটিক্সের বাইরে নেই, তাহলে প্রত্যেকটা রাজ্যের শাসক দল যদি মনে করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ ইনক্লুশন ভোটার লিস্ট করবো, তারা করতে পারে, তার কোনো নিয়ম থাকবে না। এইখানে আমার প্রবলেম। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই অভিযোগটাই করছেন যে একেবারে অনলাইনে আপনারা এইভাবে শয়ে শয়ে মানুষের ভোটার তালিকায় আপনারা পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, গুজরাট থেকে লোক ঢুকিয়ে দিচ্ছেন। বিজেপি লোক ঢোকাচ্ছে, আপনাদের ইনক্লুশনটা কে করছে? বিজেপি করছে না তৃণমূল করছে না ইন্ডিভিজুয়ালি লোকেরা করছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবার আমার কথা হচ্ছে দেখুন এই ইলেকশন কমিশনার যে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এইখানটাতে কিন্তু চিফ জাস্টিস ওয়ান অফ দ্য মেম্বার ছিল, তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো শুধুমাত্র নিজেদের। আমি সেই টেকনিক্যালিটিসের জায়গায় পরে আসবো, কিন্তু আমার একটা খুব সহজ প্রশ্ন আছে মণিশঙ্কর দা। এই যে বাড়ি বাড়ি আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা যাবেন, সে ফর এক্সাম্পল ফিরহাদ হাকিম যাবেন, উনি বুঝবেন কি করে কার নাম কোথায় আছে? আপনাকে তো ট্যালি করতে হবে, ভেরিফাই করতে হবে, আপনি ভেরিফাইটা করবেন কি করে? রাজ্য নির্বাচন কমিশনকে টপকে আজকে শাসক দলের নেতা কর্মীরা তারা এই দায়িত্বটা নিজেরা নিয়ে নিতে পারেন। আমি বলছি যে এই যে আমি একটা রাজনৈতিক দল, আমি একটা নিজের ভোটার লিস্ট প্রিপেয়ার করে পাঠাতে পারি, সেইটা গ্র্যান্ট হবে কি হবে না দ্যাট ইজ আপ টু দ্য ইলেকশন কমিশন ফাইনালি করবে। ফলে আমারটা নয়, আপনি দেখবেন যখন ভোট হয়, না যখন ভোট হয় বুথে দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের কাছে একটা ভোটার লিস্ট থাকে,
দাঁড়ান, যখন দাঁড়ান, ভোট আমি হয়, আসবো, চন্দ্র, আমি আসবো, আমি চন্দ্র বলছি, আসবো। মণিশঙ্কর যখন যুক্তিটা ভোট একটু শুনি। যখন ভোট হয় দেখবেন হ্যাঁ। একটা লিস্ট সবার কাছে থাকে, একদম। যতগুলো ক্যান্ডিডেট থাকে প্রত্যেকটা হ্যাঁ। রাজনৈতিক দলের কাছে, হ্যাঁ। কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে তো লোক থাকে, তারা তো মেলায়। সেইটাই তো ফলে কথা, ফলে ইলেকশন সেইটাই তো কমিশনের কথা। ইলেকশন কমিশন তো সেটাই Yes. বলছে যে বক্তব্য যাই হোক আমাদের কাছে আসুন, ভেরিফাই করার জায়গা তো এটা। ফিজিক্যালি শাসক দল চলে গিয়ে কি করবে? দেখুন কেস স্টাডি দেখাই আপনাদের, কেস স্টাডি দেখাই আপনাদের। একজন তৃণমূল নেতা, তার কিন্তু আসলে 3টি ছেলে, কিন্তু ভোটার লিস্টে দেখা যাচ্ছে তিনি কিন্তু 4 ছেলের বাবা। না থেকেও কিন্তু আরেক ছেলে তৈরি হয়ে গিয়েছে, আর সেটাতে কিন্তু এই ভুতুড়ে ভোটারের অভিযোগ নতুন করে সামনে আসছে নদিয়ার কৃষ্ণনগর। দেখুন বক্তব্যটা একবার দেখুন। জসিম আমার ছেলে না, আমার 3 ছেলে। বড় ছেলে মালিক মন্ডল, মেজো ছেলে আতিয়ার মন্ডল, আর ছোট ছেলে রাকেশ মন্ডল। জসিম মন্ডল কে আমি জানি না, আমার ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনিও না। চন্দা, একটা খুব সাধারণ ছোট জিনিস আপনি আমায় বলুন। এই যে বাবা, যার নাকি 3টে ছেলে, তিনি দাবি করছেন 4 নম্বর চতুর্থ ছেলের কথা তিনি জানেন না, আজকে সেই চতুর্থ ছেলে তৈরি হলো কিভাবে? মানে এটা কি একেবারে জাতীয় নির্বাচন কমিশন থেকে বা বিজেপি দিল্লি থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে এই চতুর্থ ছেলে তৈরি করে দিল? নাকি এখানে যারা সিস্টেমের মধ্যে রয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনে যারা সিস্টেমের মধ্যে রয়েছেন, গোটা এন্টায়ার পলিসিটার মধ্যে যারা রয়েছেন শাসক দল, কোথাও তারাও আছে? দেখুন, আমাদের পার্টি গভর্নমেন্টদের প্রত্যেককেই কম বেশি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হয়, ফ্রম বিএল পার্ট, মানে ব্লক বুথ লেভেল থেকে। তো ওইখান থেকেই আমাদের অভিজ্ঞতা, যেটা লাস্ট 4-5 বছরে এই শুভেন্দু অধিকারী কথাবার্তা বলছে, 2019 থেকে 2021, 2024 প্রতিটি ক্ষেত্রে, ইনক্লুডিং পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, আমরা দেখেছি এরকমভাবে নামগুলো গুঁজে দেওয়া আছে, একদম পরিষ্কার গুঁজে দেওয়া আছে। শব্দটা ব্যবহার করছি। ফর্ম 6-এর কথা বলছে, যার টেকনিক্যালিটিস আছে সেগুলো টেকনিক্যালিটিসের জায়গায়। আপনাকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন কমিশনের লোকজন সঠিকভাবে আসেন না। নির্বাচন কমিশনের কোনো স্থায়ী কর্মী আছে কি যারা নিয়মিত কাজটা করে? নির্বাচন কমিশনের কর্মী নেই। বিভিন্ন সরকারি দপ্তর থেকে নির্বাচন কমিশনের কর্মীরা হায়ার্ড হন, এবং তারা যারা যান প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবার যোগ্যতা সমান থাকে না। এবং শাসক দল তার প্রভাব বিস্তার করেন ভোটার তালিকা তৈরি করাতে, যেটা মণিশঙ্করবাবু বলছেন আসল চিত্রটা তা নয়। লাখ লাখ কর্মী গুছতে না পারলো, পাতা ধরে ধরে 3 থেকে 4টে এক্সট্রা নাম ঢুকিয়ে দেওয়া কোনো সমস্যার জায়গা নয়। আমাদের এখানে আমি দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছি, আপনারা প্রত্যেকে চেনেন, এখানে আপনাদের এখানে তিনি প্রতিনিধি হিসেবে আসেন, আমারই মতো তিনিও মুখপাত্রদের একজন, কমরেড সুব্রত দত্ত এখানটা নিষ্ঠা ভরে কাজ করেছে, এবং অজস্রবার ভুয়ো ভোটার মৃত ভোটারের তালিকা আমরা জমা দিয়েছি, সেগুলো রিফিউজড হয়েছে, সেগুলো এক্সক্লুশন হয়নি। মৃত ভোটারের নাম পড়ে ভোট দিয়ে গেছেন, সে তো এনার আমলেই। এবং ইনি এইগুলো কোনোদিন কি বলেছেন? হঠাৎ এদের মাথায় এসছে যে ভুয়ো ভোটার হাওয়া তুলে দেওয়ার কোনো মানে হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, পুরো 2017-18 পর থেকে তার দল এই ব্যাপারটা নিবিড় অনুসরণ করেছে, যাতে ভুয়ো নাম ঢোকানো যায়। শাসক দলের যোগ সাজসের অভিযোগ কিন্তু বিরোধীরা করছেন। বেশ, মুর্শিদাবাদের রানীনগরে যে 4 জন ভোটারের নাম বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই 4 জনের মুখোমুখি আমরা হয়েছিলাম। মুর্শিদাবাদের রানীনগরে সেই সব ভোটারদের খোঁজ আমরা করেছিলাম, আর তাদেরই মধ্যে একজন পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেনের এপিক নম্বরের সঙ্গে নাম রয়েছে জনৈক মনোজিৎ নামে একজনের। একই অভিজ্ঞতার শিকার হয়েছেন মোহাম্মদ গোলাম মাসুম এবং শহীদুল ইসলাম। মোটামুটি 3-4 মাস আগে আমি জানতে পারলাম যে আমার নামের একজন আছে হরিয়ানাতে, কোথাও ভোটের ছবির সাথে মিল আছে, কিন্তু কোথাও আমি কোনো দরখাস্ত করিনি। খুবই আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে। আপনার নাম যে 2 জায়গায় রয়েছে এটা জানতেন না? জানতো না। ভোটার কার্ড সব জায়গাতেই তো আছে, তো ভয় তো একটা থাকবে, স্বাভাবিক, একটা স্বাভাবিক ভয় তো হবেই। আমি ভোটার কার্ড আমার এপিক নাম্বার দিয়ে যখন সার্চ করি, তখন আমার নাম আসছে, সঙ্গে পাশাপাশি আরেকজনের নাম আসছে। তিনার বাড়ি হচ্ছে হরিয়ানা। রীতিমতো আমি ঘাবড়ে গিয়েছিলাম। গত 4 বছর আগে যখন ভোটার অ্যাপ্লিকেশন যে একটা এসেছিল মোবাইল অ্যাপ, তখন সার্চ করে দিয়েছিলাম, তখন থেকে দেখতে পেয়েছি আমি। কোনো সমস্যা হয়নি। হরিয়ানা নাম রয়েছে, কোনোটা পাঞ্জাব রয়েছে। কোনো জায়গায় কোনো অভিযোগ, লিখিতভাবে কোনো অভিযোগ বা কিছু করেছেন? আমি মানে নিজে থেকে ব্লক অফিসে এবং ডিএম অফিসে করেছি। 1 মাস প্লাস হয়ে গেছে। মাসখানেক আগে আমাদের ওখানে একজন ব্যাংকে থাকে ম্যানেজার, ওই বলল যে তোমার নামও তো আমার মতন হয়ে আছে, তা বললো ওই ম্যানেজারেরও তাই। তারপরে আমি জানতে পারি।
না, আমি কোনো জায়গায় অভিযোগ করিনি, ভয় হতেই পারে। আমি শত্রুপতির কাছে আসি। শত্রুপতি, একটা এন্টায়ার প্রসেস যার মধ্যে একাধিক গোলযোগ, কারোর নাম আছে, কারোর নাম দুবার আছে, কারোর নিজের নাম নেই, কারোর ছেলের সংখ্যা বেড়ে গেছে, মানে বিভিন্ন রকমের সমস্যা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দেখুন এখানেও সেই অদ্ভুত একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা। শুভেন্দু অধিকারী যখন এই গোটা কারেকশনটার কথা বলা হচ্ছে, ভুয়ো ভোটারের কথা বিজেপি বলছে, ভুয়ো ভোটারের কথা তৃণমূলও বলছে, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছেন, সঙ্গে একজন হিন্দু ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কিন্তু বিজেপি সেটা নিয়ে আবার নতুন করে একটা কিছু ভাবনা চিন্তা করবে। এটা কেন? না, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যখনই ব্যাকফুটে চলে যান, আমি সবসময় বলেছি ওনার মতন অ্যাস্টিউট পলিটিশিয়ান খুব কম আছে, উনি মাটির গন্ধ পান। ওনার এখন ধারণা হয়েছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে আমাদের লিড দেখার পর যে হিন্দু এবং হিন্দি ভাষীর লোকজন ওনার বিরোধে ভোট দিচ্ছে, সেই জন্য তড়িঘড়ি করে ওই নামগুলো মোছার চেষ্টা। এবং এটা আজ আমরা করছি না, এটা আমরা বেশ কিছু দিন ধরে, আমি তোমার অলরেডি পাবলিক প্রোফাইলে এসে গেছে বলে, মানে পাবলিক ডোমেন এসে গেছে, আমি এখানে আর কপি করাচ্ছি না। আমাদের তরফ থেকে ইলেকশন কমিশনে 2024 ফেব্রুয়ারি থেকে আমরা রেগুলার বেসিসে চিঠি লিখছি, দেখিয়েছি। একটা অ্যানেক্সারে যদি তোমাদের কাছে এখন থাকে তোমরা দেখাতেও পারো, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, বুথ ওয়াইজ আমরা পয়েন্ট আউট করেছি যে কোথায় কোথায় নাম ডিলিশন হয়েছে বা নাম ডিলিশনের আশঙ্কা আমরা করছি। এবং মুখ্যমন্ত্রী কালকে না পরশুদিন যখন নেতাজি ইন্ডোরে সেই কাগজ নাড়ছে এবং কাগজ থেকে পড়ছে, তুমি যদি কমিউনিটির যে নামগুলো দেখাচ্ছে, তোমরাও যেগুলো দেখালে, সেই একটা স্পেসিফিক কমিউনিটি ওনার ভীষণ চিন্তা। এইটা কেন হবে? আজকে আমি এখানে উপভোগ করছিলাম সিপিএম এবং তৃণমূলের যিনি প্রতিনিধি বলে ক্লেম করছেন, দুজনে মিলে একজন সায়েন্টিফিক রিগিং এত বছর করেছে, 34 বছর ধরে, তারপরে আরেকজন আমি তোমাদের কারোর সময় কোনো কথা বলি। আজকে সায়েন্টিফিক রিগিং শিখে টিকে এসে তারা তৃণমূল এসে একবার অন্য লেভেলে চলে গেছে। কিন্তু সত্যি আমার একটা প্রশ্ন আছে, সলিল বাবু একদম খুব ক্লিয়ারলি পয়েন্ট আউট করলেন যে কিভাবে বিএলও লেভেলে, মানে বুথ লেভেল যেগুলো চেকিং করা হয়, এইটা আবারও প্রুফ অফ সিস্টেমাইজড করাপশন। আমাদের এইখানে আপত্তি। আমার এই জায়গাটা একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাহলে মহারাষ্ট্র দিল্লির ক্ষেত্রে আপনাদের এই কথাগুলো মনে হয়নি তো? আমাদের কেন মনে হবে? যখনই বিজেপি যেখানে যেতে সেইখানে নয় ইভিএম খারাপ, এখন আবার নতুন তথ্য বের করেছে যে ইলেকশন কমিশন নাকি বায়াসড হয়ে গেছে। মহারাষ্ট্রের ভোটের পরে আমরা রাহুল গান্ধী, এনসিপি এবং শিবসেনা তিনজনকে পাশাপাশি বসে একেবারে মহারাষ্ট্রের ভোটের পরে আমরা দেখলাম একেবারে রাহুল গান্ধী, শিবসেনা এবং এনসিপি পাশাপাশি বসে কিন্তু একই অভিযোগ করেছিলেন। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। যখনই আমরা জিতি তখনই জেতার কথা হয়নি। আরে না না, ইভিএম নিয়ে এখন তো বলছে না, কারণ এখানে যেরকম ইভিএম এর কথা না, ভুয়ো ভোটারের কথা বলেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এখন আর ইভিএম কে দোষ দিয়ে সেটা পুরনো গল্প হয়ে গেছে। আচ্ছা, এখন ওরা ভুয়ো ভোটার নিয়ে শুরু করেছে। ভুয়ো ভোটার নিয়ে বিজেপি কথা বলছে, প্রশ্নটা তো সেইখানে। চয়নদা এইখানে খুব পরিষ্কার কথা, দুটো ক্ষেত্রে সংবিধানকে অগ্রাহ্য করা হচ্ছে। শতরূপার কথাতেও এলো, শুভেন্দু অধিকারীর কথাতেও তো এসেই ছিল। দুটো ক্ষেত্রে নির্দিষ্টভাবে আমি একবার থামাই, আরেকটা কেস স্টাডি দেখাই। এক সেকেন্ড, আমি দুজনকে থামালাম, কেস স্টাডি দেখাবো। গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, সেখানে একজন সরকারি কর্মীর এপিক নম্বরে গুজরাটের এক বাসিন্দার নাম কিন্তু যোগ হয়েছে। দেখুন একবার। এটা আমি কিছুদিন আগে জানতে পারি যে এটা, তো আমি আমারটা চেক করার পর দেখি যে সেম আমার এপিক নাম্বার আর গুজরাটের একজন ব্যক্তির এপিক নাম্বার একই। হ্যাঁ, এটা আমি মেল করেছি, উচ্চপদস্থ যারা আধিকারিকগুলো আছেন তাদেরকে আমি মেল করেছি আমার ব্যাপারটা, রেসপন্স আসেনি। এটা দুশ্চিন্তা তো আছেই একটু। সলিলদার, রাজনৈতিক এজেন্ডা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু একজন ভোটার, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি একজন ভোটার, আমি ভোট দেব, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, সেটাতে সেই সিস্টেমটার মধ্যে একেবারে স্বচ্ছতা থাকবে না কেন? যদি না থাকে তাহলে সেই রাজ্যের সরকারকে শাসক দলের সদিচ্ছার প্রমাণ দিতে হবে, এবং তার যখন স্পেসিফিক একদম আইটেম ওয়াইজ এবং কেস ওয়াইজ যদি একটা করে কেস করে
এবং কেস করে তারপরে যদি একটা টিম পাঠায় তাহলেই কিন্তু আমি বলছি দেখো আসল জিনিসটা উদ্ঘাটিত হয়ে যাবে। কিন্তু সেটা কি সত্যি কোনো শাসক চায়? না, শাসক চায় না, এই কারণে চায় না যেখানে শাসক যে রাজনৈতিক দল থাকে, তুমি সঠিক বলেছো, মহারাষ্ট্র বলো, গুজরাট বলো, পশ্চিমবাংলা বলো, যেখানে শাসক দল যে পলিটিক্যাল পার্টি যে রাজনৈতিক দল থাকে তারাই এই অন্যায় এই ম্যাল প্র্যাকটিসটা করে এবং হায়েস্ট লেভেল অবধি করে, যতটা পারে সম্ভব সেটা করে। এবং আমি বলছি পশ্চিমবাংলা যেটা হয় এবং পরশুদিনের যে মিটিংয়ে যেটা হচ্ছে এটা তারই একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ বলে আমার মনে হয়। আমি আলোচনায় ফিরে আসবো, আমি আলোচনায় ফিরে আসবো, এই প্রসঙ্গেই আমি আলোচনায় থাকবো। তবে অবশ্যই সদিচ্ছার প্রশ্ন উঠছে। একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তখন জাতীয় নির্বাচন কমিশনারের নিয়োগের যে নিয়মটা সেটা কেন বদল হলো মোদী সরকারের আমলে, এই প্রশ্ন উঠবে।